নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ব্লগ পাঠশালাতে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পাঠশালা ব্লগে আমরা ফাইন্যান্সের নানা রকম টপিক নিয়ে আলোচনা করে থাকি। তো আপনাদের যদি ফাইন্যান্সের টপিক বুঝতে হয় সহজ বাংলা ভাষাতে, তাহলে আমাদের এই ব্লগ পাঠশালাতে যোগদান করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, যাতে আমরা আপনাদের সামনে নানা রকম ফাইন্যান্সের টপিক উপস্থাপনা করতে পারি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সোনার দাম। তো সোনার দাম আমরা দেখেছি প্রায় 86,000 টাকার কাছাকাছি চলে এসেছে। তো এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির কারণ কি? অনেকে ভাবছে সোনা দাম বাড়ে যখন বিয়ের মরশুম আসে, কিন্তু সোনার দামের সাথে বিয়ের মরশুমের সেরকম খুব একটা সামঞ্জস্য নেই বা রিলেশনশিপ নেই, যেটা আমরা নর্মালি ভেবে থাকি। সোনার দাম সম্পূর্ণরূপে ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। এক নম্বর হচ্ছে তার ইন্টারন্যাশনাল ডিমান্ড কি, এবং 2 নম্বর হচ্ছে তার কারেন্সি, যেটা আমাদের টাকা বা অন্যান্য দেশে যার যেরকম যে কারেন্সি, যেমন বাংলাদেশেরও টাকা, যেমন ইউএসের হচ্ছে ডলার, ইউরোপে ইউরো। তো যার যে দেশের কারেন্সি, তার ডিভ্যালুয়েশন হচ্ছে না তার ভ্যালুয়েশন বাড়ছে। তো আমাদের দেশে যে কারেন্সি, তার কন্টিনিউয়াস একটা ডিভ্যালুয়েশন প্রসেস চলছে 1947 সাল থেকে। তো প্রথমে টাকা প্রতি ডলারে $1 1 টাকা পাওয়া যেত, সেটা আজকে এসে দাঁড়িয়েছে প্রায় 87 টাকা প্রতি ডলারে। কিছুদিন আগে সেটা প্রায় 88 ক্রস করে 89 ছুঁইবে এরকম পরিস্থিতি পৌঁছেছিল। এখন একটু রিকভার করে 87-র কাছাকাছি চলছে। তো এই যে কন্টিনিউয়াস ডিভ্যালুয়েশন, এর জন্য অনেকটা ইম্প্যাক্ট পড়ে। ধরুন সোনার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লো না, যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আছে, মানে স্থিতিশীল আছে। স্থিতিশীল যদিও থাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার টার্মসে, তা হলো আপনার দেশের টাকা মানে আমাদের রুপি যেহেতু নিচে নামতে থাকছে, ডিভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি হতে থাকছে। আগে 10 বছর আগে বা 15 বছর আগে 55-56 ছিল, 15 বছর আগে, সেখান থেকে আজকে 87-88। তো তখন দাম ধরে নিলাম যদি 1000 আউন্স থাকতো, আর আজকের দিনেও যদি 1000 আউন্স থাকতো, $1000 প্রতি আউন্স থাকতো, তা হলেও কিন্তু সোনার দাম বেড়েই যেত, যেহেতু আপনার রুপি ডলারের টার্মসে ডেপ্রিসিয়েট করে গেছে। তো এই ডেপ্রিসিয়েশনটা কেন হয়? এই ডেপ্রিসিয়েশন হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট। এবার ফিসকাল ডেফিসিট কি? ফিসকাল ডেফিসিট হচ্ছে সোজা বাংলা ভাষায় আমাদের গভর্নমেন্টের যে ট্যাক্স আয় হয় বা যে রেভিনিউ আসে পুরো দেশ চালিয়ে। রেভিনিউ অনেক ধরনের আসতে পারে, ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আসতে পারে বা ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আসতে পারে। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আপনার যে ইনকাম ট্যাক্স হয় সেটা, বা আপনার যে স্টক মার্কেটে যদি আপনি কোনো প্রফিট করলেন বা আপনি কোনো বাড়ি বিক্রি করলেন, এর জন্য যে ক্যাপিটাল গেইনস ট্যাক্স হচ্ছে, এই ধরনের যে ইনকাম ট্যাক্সের যে ভাগগুলো, তো এর থেকে যে ট্যাক্স পাওয়া যায়, যে গভর্নমেন্ট যে ট্যাক্সটা পায়, সেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে পেট্রোলের ওপরে যে সেলস ট্যাক্স বা ভ্যাট যেটা আছে, বা অন্যান্য জিএসটি যেটা চার্জ করা হয়। আপনি হোটেলে খেতে গেলেও জিএসটি চার্জ হবে, আপনি জামা কাপড় কিনতে গেলেও জিএসটি চার্জ হবে, এমনকি যদি আপনি ইকো পার্কের পাশে মিষ্টি কিনতে যান, সেখানেও 5% জিএসটি চার্জ হবে। তো এই যে জিএসটি যেটা, এই জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই দুটোর মাধ্যমে গভর্নমেন্ট যা ইনকাম করে সেটা হচ্ছে তার রেভিনিউ, আর গভর্নমেন্ট যা কিছু খরচা করে সেটা তার এক্সপেন্ডিচার। এই দুটোর মধ্যে যে গ্যাপটা থেকে যায় ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে, সেই যে গ্যাপটা, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এবার এই ডেফিসিটটাকে কি করে গভর্নমেন্ট পূরণ করবে? ধরুন আপনি সংসার চালান, আপনার ইনকাম ধরুন মাসে 50,000 টাকা, আপনার খরচা ধরুন মাসে 55,000 টাকা, সংসার চালাতে গিয়ে খরচা হয়ে গেল 55,000 টাকা। এই 5,000 টাকা হয় পুরনো সেভিং থেকে আপনাকে কোনোভাবে নিয়ে সেটা সেই মাসটাকে চালাতে হবে, আর যদি সেটা না থাকে তাহলে আপনাকে আপনার সোনা গয়না কিছু বিক্রি করে বাকি চালাতে হবে, তার সেই 5,000 টাকা নিতে হবে। সেটাও যদি না থাকে তাহলে আপনাকে ধার করতে হবে। তো
তো গভর্নমেন্টের তো পুরনো সেভিং বলতে কি, পুরনো সেভিং তো হচ্ছে আপনার যে ফ্যাক্টরিগুলো অনেক দিন আগে লাগিয়েছিল, সেখান থেকে যে ইনভেস্টমেন্ট করেছিল তারই যা একটুখানি পয়সা পড়ে আছে, মানে ফ্যাক্টরিজগুলো পড়ে আছে, তার থেকে কিছু কিছু রেভিনিউজ আসছে বা ডিভিডেন্ড এর মাধ্যমে আসে। বেশিরভাগ কোম্পানি তো আজকালকার দিনে গভর্নমেন্ট বিক্রি করে দিয়েছে, হাতে গোনা কয়েকটি কোম্পানি পড়ে আছে, তার থেকে যা ডিভিডেন্ড পায় সেটাই তার গভর্নমেন্টের কাছে সেভিংস বলুন বা ইনভেস্টমেন্টের প্রসিডস বলুন, সেটাই যা আসে। এছাড়া গভর্নমেন্টের এই ধরনের কোনো কিছু ইনকাম নেই। তাছাড়া গভর্নমেন্ট কি করতে পারে, আপনার কাছ থেকে ট্যাক্স নিতে পারে। সেইখানে তো আমরা বললাম অলরেডি ফিসকাল ডেফিসিট একটা থাকছে। তাহলে রাস্তা কি পড়ে থাকলো এই সংসার চালানোর জন্য, মানে দেশের সংসার চালানোর জন্য রাস্তা একটাই, ধার করা। আর সেই ধারটা কিভাবে করে, গভর্নমেন্ট ধার করে আপনাদের কাছে পোস্ট অফিসে স্কিম বিক্রি করে। আপনারা যে পোস্ট অফিসে এমআইএস করেন, পোস্ট অফিসে নানা রকম টাকা রাখেন, যে স্মল সেভিংস যেগুলো, সেটাও হচ্ছে গভর্নমেন্টের এক ধরনের ধার। বা আপনারা গভর্নমেন্টের যে টি বিলস থাকে, গভর্নমেন্টের যে জিসেক থাকে, জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ, দেখবেন গভর্নমেন্টের জিসেক অনেক বছরের, অনেক লম্বা টেনিওরেরও হয়। 30 বছরের জিসেক হয়, 20 বছরের জিসেক হয়, 10 বছর হয়, 5 বছর হয়, এরকম নানা রকম টার্মসের গভর্নমেন্ট সিকিউরিটিজ হয়। সেই গভর্নমেন্ট সিকিউরিটিজকে আমরা ছোট করে জিসেক বলি। এই জিসেকের উপরেও আবার আপনি ইচ্ছে করলে ট্রেডিং করতে পারেন, সেগুলোকে কিনতে পারেন, সিকিউরিটিজগুলোকে 7% ইন্টারেস্ট, 8% ইন্টারেস্ট, অনেক সময় 5%, 6%, যেরকম যেরকম সময়ে যে যে পরিস্থিতির মধ্যে গভর্নমেন্ট সেই বন্ডগুলোকে বিক্রি করে পাবলিকের কাছে, সেই পরিস্থিতিতে সেই সময়ে যেরকম ইন্টারেস্ট রেট চলছে সেই ইন্টারেস্ট গভর্নমেন্ট দেয়, এবং এই সিকিউরিটিজের মাধ্যমে গভর্নমেন্ট আপনার থেকে টাকা তোলে। তো এই যে ধার যেটা তোলে, এর মাধ্যমেই আপনার দেশের সংসার চলছে। তো এবার এই ধার যদি এক্সেস হয়ে যায়, প্রতি বছর গভর্নমেন্ট ধার নিচ্ছে, অথচ গভর্নমেন্টের কাছে রেভিনিউ নেই শোধ করার, তাহলে এটা শোধ করবে কি করে? এই শোধ করার জন্যে গভর্নমেন্ট কি করে, টাকা ছাপায়। রিজার্ভ ব্যাংকের কাছে প্রিন্টিং মেশিন আছে, ভাই আমার 100 কোটি টাকা শর্ট হচ্ছে, 100 কোটি টাকা ছেপে দাও তো রিজার্ভ ব্যাংক ছেপে গভর্নমেন্টকে দিয়ে দিল। এবার এই 100 কোটি টাকা তো আপনার মার্কেটে চলে এলো। তখন কি হয় জিনিসটা, আপনার কাছে যে ওভারঅল দেশের প্রোডাকশন ক্যাপাসিটি, সেই প্রোডাকশন ক্যাপাসিটি তো বাড়ছে না, রাতারাতি তো বেড়ে যাচ্ছে না। কালকে ধরুন যে দেশ 20খানা জিনিস তৈরি করছিল, আজকেও সেই দেশ 20খানা জিনিসই তৈরি করছে, কিন্তু যে এক্সট্রা টাকাটা ঢুকে গেল, সেই টাকাটা তো সেই 20টা জিনিসের পেছনেই দৌড়চ্ছে। ধরুন আপনার 100 টাকা বেশি ঢুকে গেল ইকোনমিতে, আপনার দেশের ক্যাপাসিটি কত, প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 20 আইটেমস। এই 100 টাকা যখন এই 20টা আইটেমের পেছনে দৌড়বে, অ্যাডিশনাল চলে আসবে, তখন কি হলো, এক একটা জিনিসের দাম এই 5 টাকা করে, 100 ডিভাইডেড বাই 20 মানে কত থাকে, 5। এই 5 টাকা করে এক একটা জিনিসের দাম বেড়ে গেল। এই যে দাম বেড়ে যাওয়া, এই জিনিসটাকে বলা হয় ইনফ্লেশন। তো এই ফিসকাল ডেফিসিট আপনার তৈরি করে কি, ইনফ্লেশন, দাম বেড়ে যাচ্ছে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো আপনার এই ফিসকাল ডেফিসিটের জন্যই ইনফ্লেশন তৈরি হয়, এই ফিসকাল ডেফিসিটের জন্যই প্রতিটা জিনিসের দাম বাড়ে, আর এই ফিসকাল ডেফিসিটের জন্যই সোনারও দাম বাড়ে, আর এই ফিসকাল ডেফিসিটের জন্যই আপনার দেশের টাকার দাম ডিভ্যালু হয় বা কমে যায়। তো এটা হলো একটা রিজন যে কারণের জন্য সোনার দাম বাড়ছে। দ্বিতীয় রিজন কি, দ্বিতীয় রিজন যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডিমান্ড ইন ইন্টারন্যাশনাল মার্কেট। তার মানে কি, আপনি আমি আমার মতন যে রিটেল কাস্টমার, তারা ডিমান্ড করছে না, তাদের ডিমান্ড কত হতে পারে, তাদের ডিমান্ড তো কেউ 5 লাখ টাকা ম্যাক্সিমাম কিনতে পারে, কেউ 10 লাখ টাকা কিনতে পারে। কারোর কাছে যদি সে বিয়ের জন্য সোনা গয়না কিনছে, তা আজকালকার দিনে 20-30 লাখ টাকারও অনেকে সোনা গয়না কেনে, তো সেটা হতে পারে। কিন্তু 20 লাখ 30 লাখে যদি আপনার 5,000 10,000 লোক কিনে নেয় বা 1 লাখ লোক কিনে নেয়, তাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তার খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। তার ইম্প্যাক্টটা কোথায় আসে, তার ইম্প্যাক্ট তখনই আসে যখন বড় বড় ইনস্টিটিউশনাল যারা ব্রোকার্স, যেরকম ধরুন যারা ইনভেস্টমেন্ট ব্যাংকস, যেমন ধরুন মর্গান স্ট্যানলে বা এইচএসবিসি, এরা যখন সোনার উপরে কোনো কিছু একটা
কল নেয়, ধরুন সোনার রেট বাড়বে, তো তারা যখন ইনভেস্ট করে, সোনার ইনভেস্ট করার মানে এই নয় যে সোনাকে ডাইরেক্টলি কিনে আপনাকে স্টোর করতে হবে। ফিজিক্যাল গোল্ড শুধুমাত্র সোনাতে ইনভেস্টমেন্টের রাস্তা নয়, ফিজিক্যাল গোল্ড ছাড়াও সোনার ওপরে কমোডিটি মার্কেটে গিয়ে তার ফিউচার্স অপশনসের ওপরেও ইনভেস্ট করা যায়। তো কেউ যদি মনে করে সোনার দাম বাড়বে, সেই সোনার ওপরে কল অপশনস কিনতে পারে। কল মানে যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসকে তার উপরে যদি কেউ তার অধিকারটা চায়, দাম বেড়ে যাওয়ার অধিকার চায় সোনার হাতে না রেখে, তাহলে সে কল অপশনস কিনতে পারে। সেই রকমই করে এইচএসবিসি বা মর্গান স্ট্যানলি বা এই ধরনের যারা ইন্টারন্যাশনাল ব্রোকার্স থাকে, তারা কল অপশনস কিনতে পারে বা সোনার ফিউচার্স কিনে নিতে পারে। তো এটা হচ্ছে একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে যে দেশের যে সেন্ট্রাল ব্যাংক, ভারতের যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম অন্যান্য দেশের যে সেন্ট্রাল ব্যাংক, তারাও সোনা কিনতে পারে। এই সোনা কেন কেনা হয়? তাদের যে নিজের দেশের যে টাকা বা নিজের দেশের যে কারেন্সি, তাকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য। এই যে আমি যে কিছুক্ষণ আগে যেটা আপনাকে এক্সপ্লেন করলাম, ভারতের টাকার দাম কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। 1947 সালে যেটা $1 মানে 1 টাকা ছিল, আজকে $1 মানে 87 টাকা। এই যে কন্টিনিউয়াস দাম কমে যাওয়া, এর কারণ তো আমি আপনাকে বললাম ফিসক্যাল ডেফিসিট একটা, দ্বিতীয় বললাম যে আমাদের ইনফ্লেশন একটা। তো এই ফিসক্যাল ডেফিসিট আর ইনফ্লেশনটা শুধুমাত্র কারণ নয়, দ্বিতীয় কারণ হচ্ছে আপনার কারেন্সি ডিমান্ড। আপনার কারেন্সি ডিমান্ড তখনই আসবে যখন আপনার কারেন্সিকে পুরো পৃথিবী অ্যাকসেপ্ট করবে। আজকে ডলারের এগেনস্টে রুপিকে পেগ করে রাখা হয়েছে। পেগ ঠিক নয়, একটা ডলারের এগেনস্টে ফ্লোট আছে। ফ্লোট মানে কি, ধরুন ডলারের এগেনস্টেই আপনার টাকার দাম নির্ধারিত হবে। আপনার টাকার দাম কিন্তু টাকার ওপরে নির্ধারণ করে ডলারের দাম নির্ধারিত হয় না। টাকাকে দেখে ডলার চলে না, কিন্তু ডলারকে দেখে টাকা চলে। তো এটা কেন? এটা এই কারণে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে সবাই ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি বলে মেনে নিয়েছে। তো এখন সমস্ত দেশকে ডলারের ওপরে পুরো ট্রেডটা করতে হবে। আপনি বিদেশে কোনো যদি জিনিস বিক্রি করতে চান বা বিদেশ থেকে কোনো জিনিস যদি আমদানি করতে চান, সে রপ্তানি হোক আমদানি হোক, আপনার যে কারেন্সিটা যেটা ইউজ হবে সেটা হচ্ছে ডলার। আপনার টাকা কিন্তু আপনি বিদেশের মার্কেটে চলবে না। আপনি ধরুন আজকে আর্জেন্টিনাতে কোনো একটা মাল কিনবেন আর্জেন্টিনা থেকে, সাপোজ কথার কথা। তো এবার আর্জেন্টিনাকে আপনি যদি বলেন, ভাই আমি আপনার মালটা নিচ্ছি, আমি আপনাকে ভারতীয় টাকা এই দিয়ে দিচ্ছি, তো আর্জেন্টিনা বলবে আমি আপনার টাকা নিয়ে কি করব, আমার দেশে তো ভারতীয় টাকা চলবে না। তো সে চাইবে আমাকে ইউএস ডলার দিন, কারণ ইউএস ডলার পৃথিবীর যে কোনো জায়গায় চলবে। এই যে অ্যাকসেপ্টেন্স অফ কারেন্সি, এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার দেশের টাকা ওই ডলারের এগেনস্টে ডিনোমিনেটেড হবে। আর যত ডলারের এগেনস্টে ডিনোমিনেটেড হবে, যত বেশি ডলারের ইনফ্লুয়েন্স থাকবে, ডলারকে যত বেশি পৃথিবীর লোকেরা ডিমান্ড তো করবেই, কারণ কন্টিনিউয়াসলি ট্রেড বাড়ছে। 60-70 বছর আগে যা ট্রেড ছিল, এখন হয়তো তার 30 গুণ ট্রেড হয়, আরো হয়তো 60-70 বাজে আজকের ডেটে যা ট্রেড হচ্ছে তার 30 গুণ ট্রেড হবে। তো এর যে ইনফ্লুয়েন্স, সে তো ডলার তো কন্টিনিউয়াস আরো স্ট্রং হবে, আরো শক্তিশালী হবে, কারণ ডলার আরো বেশি লোক চাইছে। তো এই যে কন্টিনিউয়াস বেশি লোক ডিমান্ড করে যাচ্ছে ডলার, তার কারণের জন্য ডলার আরো বেশি শক্তিশালী হবে, আপনার টাকার দাম কন্টিনিউয়াস কমতেই থাকবে। সেটাকে রোখার রাস্তা একটাই, যে আপনাকে ডলার থেকে সরে আসতে হবে। যদি ডলার থেকে সরে আসতে হয়, আপনার কিভাবে সরে আসবেন? সেই সরে আসার যে উপায়, সেটা একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে সোনা স্টোর করা। দেশে সোনা প্রচুর পরিমাণে স্টোর করতে হবে। সেই সোনার এগেনস্টে আপনার যে সোনার ভ্যালু, সেই সোনার এগেনস্টে আপনাকে টাকা ছাপতে হবে। মানে আপনার দেশে যদি 10,000 কোটি টাকার সোনা রাখা থাকে, তাহলে আপনার ইকোনমিতে 10,000 কোটি টাকারই টাকা ছাপানো হবে, তার বেশি টাকা ছাপানো যাবে না। যদি তার বেশি টাকা ছাপানো হয়, তাহলে ইনফ্লেশন হবে, তাহলে সেই টাকার দাম কমে যাবে, তাহলে সেই টাকা আবার ডলারের এগেনস্টে উইক হয়ে যাবে। তো এই যে সোনা গোল্ড স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা আগে গোল্ড স্ট্যান্ডার্ড বলে ইকোনমিক্সে আমরা জানতাম, যেটা ব্রেটন উডস এগ্রিমেন্টের পরে বন্ধ হয়ে যায়, ডলারকে সবাই মেনে নেয়।
তো সেই গোল্ড স্ট্যান্ডার্ডকে ফিরিয়ে আনতে হবে এবং সেই প্রচেষ্টাই প্রতিটা দেশ করছে। তাই প্রতিটা দেশ প্রচুর সোনা কিনছে। আজকে আপনার খবরে লাস্ট 6-7 মাসের খবর যদি আপনি ফলো করেন, দেখবেন অনেক জায়গাতে বলা হচ্ছে যে ভারত এত টন গোল্ড ব্রিটেন থেকে ফিরিয়ে আনলো। আবার কিছু কিছু জায়গায় দেখবেন এরকম বলা হচ্ছে ভারত এত টন গোল্ড বিদেশি মার্কেট থেকে কিনছে। এই যে কেন কিনছে, এই কেনার কারণ হচ্ছে এই গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে যাওয়ার চেষ্টা। ফেরার চেষ্টার কারণ হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস ডলারের এগেনস্টে যে রুপি ডেপ্রিসিয়েট করছে, এটা রোখার চেষ্টা। তো এই চেষ্টা যত বাড়বে, প্রতিটা দেশের সেন্ট্রাল ব্যাংক যত সোনা কিনবে, সোনার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে তত বাড়বে, কারণ সোনার ডিমান্ড তো বাড়ছে। এটা আপনি আমি কেনার জিনিস নয়। একটা দেশ যখন কিনছে, সে কত সোনা কেনে? 2000 টন সোনা কিনবে, কেউ 100 টন সোনা কিনবে, কেউ 500 টন সোনা কিনবে। এবার আপনি কল্পনা করুন, আপনি কিনছেন 20 ভরি সোনা, 10 ভরি সোনা, সেখানে 10 ভরি 20 ভরি, মানে ভরি হচ্ছে 10 গ্রাম। হাউ ডাজ ইট ম্যাটার? যে এখানে 100 টন, 200 টন, 1000 টনের কথা হচ্ছে, সেখানে কিছু গ্রাম কেমন করে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়? কোনোভাবেই ডিফারেন্স ক্রিয়েট করে না। সুতরাং আপনার বিয়েবাড়ির জন্য সোনার দাম এটল বাড়ে না, বাড়ে দেশের ডিমান্ডের জন্য, সেন্ট্রাল ব্যাংকের ডিমান্ডের জন্য। আর সেন্ট্রাল ব্যাংক ডিমান্ড কন্টিনিউয়াসলি ততক্ষণ করে যাবে যতক্ষণ তাদের টাকা ডেপ্রিসিয়েট করছে। আর ডেপ্রিসিয়েশন তো হবেই, কারণ প্রতিটা দেশের আজকে ফিসকাল ডেফিসিট আছে। তো সেই ফিসকাল ডেফিসিটকে রুখতে গেলে তাকে সারপ্লাসে আনতে হবে। সেই সারপ্লাসে ইকোনমি আনা অত সোজা জিনিস নয়, মানে তাকে ফিসকাল সারপ্লাস রান করতে হবে। ফিসকাল সারপ্লাস বলতে কি বুঝতে পেরেছেন? ফিসকাল সারপ্লাস মানে আমার হয়তো 100 টাকা রেভিনিউ আসবে, কিন্তু খরচা করব 95 টাকা, তবে গিয়ে আপনার জিনিসের দাম নামবে। কিন্তু আমাদের দেশ, যেখানে ডেমোক্রেসি আছে, যেখানে প্রতিটা মানুষ, প্রতিটা পলিটিশিয়ান মানুষকে খুশি করার জন্য লক্ষ্মীর ভান্ডারের মতন জিনিস দিচ্ছে, ফ্রি রেশন দিচ্ছে, সেখানে আপনার এটা এক্সপেক্ট করা খুব বাড়াবাড়ি হয়ে যাবে যে আমরা ফিসকাল সারপ্লাস রান করতে পারি। সুতরাং আমাদেরকে এই বর্ধিত সোনার দাম নিয়ে বেঁচে থাকতে হবে। সোনার দাম আগে আরও বাড়বে, এবং সেখানে আপনারা বিয়েতে যদি সোনা নাও দেন, তাও সোনার দাম কমবে না, সোনার দাম কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। এটার পেছনে এইটাই রিজন যে সেন্ট্রাল ব্যাংক কন্টিনিউয়াস সোনা কিনতে থাকবে। সোনার দাম বাড়া রোখার হয়তো ভবিষ্যতে তখনই সুযোগ আসতে পারে যদি নতুন কোনো সোনার খনির ডিসকভারি হয় এবং সেখান থেকে প্রচুর সোনা ম্যানুফ্যাকচার হতে শুরু করে, তবেই গিয়ে সোনার দামে একটা হ্রাস হতে পারে। কারণ সেক্ষেত্রে ডিমান্ড আর সাপ্লাই ম্যাচ করে গেলে দাম বাড়বে না। কিন্তু ইকোনমিক্সের প্রিন্সিপালে যতক্ষণ না সাপ্লাই আসবে, অ্যাডিশনাল সাপ্লাই যতক্ষণ না আসবে, আজকে যা প্রোডাকশন আছে সেই প্রোডাকশনে যদি সোনার হতে থাকে আর ডিমান্ড যদি এইভাবে বাড়তে থাকে, সোনার দাম বাড়া থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং সোনা যত আপনি নেবেন, আপনি তত ফায়দায় থাকবেন। কারণ একদিকে তো ইনফ্লেশন, যেটা 5-6%-এর নিচে হয় না। দ্বিতীয় দিকে হচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিমান্ড, যে প্রতিটা দেশ যেভাবে ডিমান্ড করছে, তাতে সোনা নিজে থেকে 5-6% করে প্রতি বছরই বাড়বে। তো ইনফ্লেশন 5-6% প্লাস সোনার নিজস্ব গ্রোথ 5-6%, দুটোকে যদি যোগ করেন তো 10-12% প্রতি বছর সোনার দাম বাড়ার চান্সেস আছে। তো আপনি চান কি না চান, নেক্সট 5 বছরের মধ্যে সোনার দাম খুব কম করেও 40-50% বাড়বে। আজকে যারা 86,000 টাকাতে ওরে বাবা করছেন, তারা নেক্সট 5 বছরের মধ্যে আরও 50% গ্রোথ আশা করতে পারেন। মানে সোনার দাম 1,35,000-এর কাছাকাছি যেতে যাচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।